লড়াকু এক নেতার হোয়াইট হাউস জয়, সবার প্রেসিডেন্ট হতে চান বাইডেন, ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র গড়ার অঙ্গীকার। পিলখানা ট্র্যাজেডির হোতারা দেশ জাতির শত্রু, বললেন প্রধানমন্ত্রী, বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী ঘোষণা। অস্ত্র মাদক মামলায় হাজী সেলিম পুত্র ইরফান ও তার দেহরক্ষী 5 দিনের রিমান্ডে। ঢাকাকে বাসযোগ্য করতে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা চায় সরকার, উন্মুক্ত স্থান রাখা বাধ্যতামূলক করার পরিকল্পনা। করোনায় আরও 18 মৃত্যু, রাজধানীতে স্বাস্থ্যবিধি মানছে না কেউই, অবহেলায় বিপদ ডেকে না আনার পরামর্শ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা। বাইডেন ও হ্যারিসকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন টুইট বার্তায় লেখেন, যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র। জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে বাণিজ্য এবং নিরাপত্তা বিষয়ে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন জনসন। এদিকে সহযোগিতার ভিত্তিতে কাজ করার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। আমেরিকা ও ইউরোপ তাদের বন্ধুত্বের সম্পর্ক অটুট রেখে কাজ করবে বলেও আশাবাদ জানান মের্কেল। আর এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উচ্চতায় নিতে একসাথে কাজ করবে দুই দেশ। পিলখানা ট্র্যাজেডির হোতারা দেশজাতির শত্রু, তারা একটি সুশৃঙ্খল বাহিনীর ক্ষতি করেছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ট্র্যাজেডির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিজিবি এয়ারউইংয়ে 2টি MI-71 হেলিকপ্টার যুক্তকরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা করেন। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি 225 বছরের ঐতিহ্যবাহী এই বাহিনী দেশের সীমান্ত প্রহরা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে নিষ্ঠা ও দায়িত্বের সাথে। বাহিনীর আধুনিকায়নে এয়ার উইংয়ে যুক্ত হয়েছে 2টি MI-71 হেলিকপ্টার। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ও বীরশ্রেষ্ঠ আব্দুর রৌফের নামে হেলিকপ্টার দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিলখানায় বিজিবির সদর দফতরে এ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন তিনি। দিক নির্দেশনামূলক বক্তব্যে পিলখানা ট্র্যাজেডিকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাঝে কিছু ঘটনা ঘটেছে যেটা অনাকাঙ্ক্ষিত, এ ধরনের ঘটনা আর ঘটুক সেটা আমরা চাই না। তার জন্য অনেক প্রাণ ঝরেছে, যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত তারা নিজেদেরও যেমন ক্ষতি করেছে, বাহিনীর ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে। আমি ভবিষ্যতে আশা করি যে এই জাতীয় ঘটনা যেন না ঘটে। বিজিবির পেশাগত দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। 2টি হেলিকপ্টারের উদ্বোধনের মাধ্যমে আমি আজ বিজিবিকে একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা করছি। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও ঈমানের সাথে দায়িত্ব পালন করে এই বিজিবির সুনাম অক্ষুণ্ণ রাখবেন এবং এই বাহিনীকে একটা শ্রেষ্ঠ বাহিনী হিসেবে আপনারা গড়ে তুলবেন। স্থল সীমান্ত নিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে এরশাদ জিয়া সরকারের কোনো উদ্যোগ ছিল না বলেও উল্লেখ করেন সরকার প্রধান। স্থল সীমানা চুক্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 1974 সালে করে যান, কিন্তু এটা আইনও তিনি পাশ করে যান, কিন্তু ভারত তখনও করেনি। কিন্তু 75-এর পরে জিয়া এরশাদ খালেদা জিয়া যারাই ক্ষমতা এসেছে তারা কখনো আমাদের এই সীমান্ত চুক্তি বাস্তবায়ন অথবা আমাদের সীমান্ত যে আমাদের এটা ব্যাপারে তারা কখনো কোনো উদ্যোগই গ্রহণ করেনি। বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী ঘোষণা করে সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় সততার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের সীমান্ত রক্ষা করেন, কাজে এটা বিরাট দায়িত্ব আপনারা পালন করেন। কাজে সেই ক্ষেত্রে যা যা করণীয় এই বাহিনীর জন্য আমাদের সরকার সবসময় তা করবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।
জনগণের সেবা করাই আওয়ামী লীগের কর্তব্য উল্লেখ করে সেবার মনোভাব নিয়ে মানুষের পাশে জনপ্রতিনিধিদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাদারীপুর, ফরিদপুর ও মৌলভীবাজার জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো দুর্যোগ মোকাবেলায় মানুষের পাশে থাকার নির্দেশ দেন। সচিবালয়ে নির্বাচিত চেয়ারম্যানদের শপথ পাঠ করান মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আমরা আওয়ামী লীগ জাতির পিতার হাতে গড়া সংগঠন, আদর্শ নিয়ে এই সংগঠন গড়ে উঠেছে। জনগণের সেবা করাই আমাদের কর্তব্য। কাজে সেই সেবার মনোভাব নিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। কাজে সেই চিন্তা নিয়েই আপনারা চলবেন, এটা আমরা আশা করি। ইনশাল্লাহ এই দুর্যোগ আসবে, আর সেই দুর্যোগ মোকাবেলা করেই আমরা এগিয়ে যাব। জাতির পিতা নিজেই ৭ই মার্চের ভাষণে বলেছিলেন যে আমাদের অর্থাৎ বাঙালিদের কেউ দাবায় রাখতে পারবে না, তো কেউ দাবায় রাখতে পারবে না। ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। অস্ত্র ও মাদকের আলাদা দুটি মামলায় ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদের ৫ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর চকবাজার থানায় দায়ের হওয়া অস্ত্র মামলায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন, আর মাদক মামলায় ২ দিনের রিমান্ড দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার। আদিত্য মামুনের রিপোর্ট। দুই মামলায় রিমান্ড আবেদনের শুনানির জন্য সকালে হাজী সেলিমের ছেলে বহিষ্কৃত ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। চকবাজার থানার মাদকের মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার দুইজনকে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাউসারুল ইসলামের আদালতে অস্ত্র মামলার শুনানি হয়। শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। দুই মামলায় ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের সাজা হবার পরে এই রিমান্ড ভিত্তিহীন বলে দাবি করেছেন তাদের আইনজীবী। নতুন করে তাই মামলা আল্লাহ করে না, কারণ একই ঘটনার উপরে একাধিক মামলা হইতে পারে না, ২টা মামলা হইতে পারে না। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন মাদক এবং অবৈধ অস্ত্রের উৎস অনুসন্ধানে তাদের জিজ্ঞাসাবাদ করা জরুরি। এই ঘটনার সাথে আরও কারা কারা সম্পৃক্ত আছে এগুলি উদ্ঘাটন হওয়া প্রয়োজন, এই জন্য এই রিমান্ডটা চেয়েছে। মাদকের মামলায় ২ দিন করে এবং অস্ত্র মামলায় ৩ দিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়েছে। ২৫ অক্টোবর নৌবাহিনীর কর্মকর্তার উপর হামলার পরদিন অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ইরফান সেলিমের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা দুটি দায়ের করা হয়। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা। ঢাকাকে নাগরিক বান্ধব করে সাজাতে ডিটেল এরিয়া প্ল্যান ড্যাব বাস্তবায়ন জরুরি বলে উল্লেখ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। দুপুরে ড্যাব বাস্তবায়ন সম্পর্কিত নবগঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম সভায় কথা বলেন কমিটির প্রধান স্থানীয় সরকার মন্ত্রী। ঢাকার ভবনগুলো সুউচ্চ হবে কিনা সে বিষয়ে পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত হবে বলে জানানো হবে। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। পরিকল্পিত নগরায়নের মাধ্যমে রাজধানী ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে, এমন স্বপ্ন নিয়ে ২০১০ সালে বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব অনুমোদন করে সরকার। তবে ড্যাবের কার্যক্রম চূড়ান্ত হয়নি তখন। এমন প্রেক্ষাপটে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবদের নিয়ে আবারও একটি কমিটি গঠন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার কমিটির প্রথম সভায় অংশ নেন কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও দপ্তরগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ড্যাব বাস্তবায়নের সব প্রতিবন্ধকতা দূর করে ঢাকাকে বাসযোগ্য নগরী হিসাবে গড়ে তুলতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী। There is a lot of respectable, influential peoples are living in the country. তো সঙ্গত কারণে এই সমস্ত অনেকগুলা বিষয় হয়তো আসবে, কিন্তু বাট উই হ্যাভ টু বি ব্লাইন্ড অ্যাবাউট টেকিং দ্য ডিসিশন very strongly, impartially. আর এটা যদি না করা যায় কখনোই কোনো রকম আপনি লক্ষ্য অর্জন করতে পারবেন না। ঢাকার ভবনগুলো নির্মাণ কাঠামো কি হবে, উচ্চতা বাড়ানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্তের জন্য আরও আলোচনা প্রয়োজন উল্লেখ করে মন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নগরীর জলাধার সংরক্ষণ এবং নিয়ম অনুযায়ী খেলার মাঠ ও উন্মুক্ত স্থান রাখা বাধ্যতামূলক করা হবে। মানুষ এতগুলা, কিন্তু রাস্তা হলো এতটুকু, তো তাইলে আপনি কি করে হবেন? তাইলে আপনি এখন বিল্ডিং কমাই ফেলতে হবে।
তাহলে এখন কি ভার্টিক্যালি কমাবেন না হরিজেন্টালি কমাবেন? আপনি কি এখন উপরের দিকে উঠতে দেবেন না নাকি নিচে? এখন কারণ আমার তো মেইন আমার কনসার্ন হচ্ছে মানুষ। ড্যাব বাস্তবায়নের মাধ্যমে সরকারের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে সকলের সহযোগিতা চান স্থানীয় সরকার মন্ত্রী। আমাদের যে স্টেক হোল্ডার আছে, ইউজার আছে, তাদেরকেও আমরা ইনকর্পোরেট করব। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে জনগণের দোরগোড়ায় সব ধরনের সেবা পৌঁছে দিতে ও প্রশাসনিক ব্যবস্থার আমূল পরিবর্তনে চালু হলো মাইগভ ডিজিটাল প্ল্যাটফর্ম। সেখানে পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ১৬২টি সেবা অ্যাপ চালু করা হয়েছে। সকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, এসব উদ্যোগের ফলে মানুষের সেবা পেতে ভোগান্তি দূর হবে। সেবা পেতে একাধিকবার একই স্থানে যাওয়া, অনেক তথ্যবহুল কাগজপত্র সাথে রাখা, সেবা গ্রহীতার শনাক্তে জটিলতা সহ প্রশাসনিক সেবা কাঠামোতে বেশ কিছু জটিলতা রয়েছে উল্লেখ করে তারা এসব অ্যাপসের মাধ্যমে সেবা নেয়ার আহ্বান জানান। আমরা মাত্র 2 সপ্তাহের মধ্যে কিন্তু 162টা সার্ভিস আমরা ডিজিটাইজ করতে পেরেছি এবং এই 162টি সার্ভিস যুক্ত হওয়ার পর আমাদের সার্বিকভাবে 1409টি সার্ভিস আজকে ডিজিটাল মাধ্যমে চলে আসলো। 21 সালে যদি উন্নত দেশে এবং আমরা ডিজিটালাইজেশন হবো এবং 2031 সালে সমৃদ্ধশালী দেশে আমরা পৌঁছাতে সক্ষম হব। আমার মনে হয় যে আমরা 2021 সালের ভিতরে আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে আমাদের যে কার্যক্রম সেগুলো আমরা পৌঁছাতে সক্ষম হব। কোভিড-19-এ 24 ঘন্টায় দেশে আরও 18 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে কোভিড-19-এর মৃতের সংখ্যা ৬,০৬৭। দেশের ১১৪টি ল্যাবে 24 ঘন্টায় করোনা পরীক্ষা হয়েছে ১২,৭৬০ জনের। এর মধ্যে শনাক্ত ১,৪৭৪ জন। নতুন ১,৫৭৭ জন সহ সুস্থ হয়েছে ৩,৩৮,১৪৫ জন। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে ৫২.25%। পুরুষ মৃত্যুর হার ৭৬.৯৯%। নারীর মৃত্যুর হার 23.01%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 24,42,602 জনের। শীত মৌসুমে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কার মধ্যেই রাজধানী জুড়ে সামাজিক দূরত্ব কিংবা স্বাস্থ্যবিধি একেবারেই উপেক্ষিত। অনেকের মুখেই নেই মাস্ক। এ অবস্থায় উদাসীনতা আর অবহেলায় বিপদ ডেকে না আনতে নাগরিকদের প্রতি আহ্বান বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। করোনা সংক্রমণের ৮ মাস পার করেছে বাংলাদেশ। আসছে শীতে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে আছে শঙ্কা, সেই সাথে আছে ঠান্ডাজনিত নানা রোগ বালাই। দ্বিতীয় ঢেউ ঠেকাতে আছে সরকারি উদ্যোগও। এরই মধ্যে মাস্ক না পরলে সেবা নয়, এই নীতি নিয়েছে সরকার। মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বিধি মানতে বারবার সতর্ক করা হলেও মানার প্রবণতা একেবারেই কম। বিশেষ করে গণপরিবহনে যেন এই নিয়মের কোনো বালাই নেই। মাস্ক ছিল আনিনি, পড়ছি মানে হাতে যে ক্লিয়ার করতেছিলাম তো তাই খুলছি। জরিমানার একটা নিয়ম যদি থাকে এবং আমার মনে হয় আছে দেশে, সেটা প্রয়োগ করেন, প্রয়োগ করলে সবাই মাস্ক পরবে। মাস্ক ছিল অথবা আছে কিন্তু পকেটে, আবার কারো বা দম বন্ধ হয়ে আসে। এরকম নানা অজুহাতে বিপদই বাড়ছে। সবসময় তো বাসা থেকে বের হওয়ার সময় মানিব্যাগ সবসময় সাথে থাকে, মানিব্যাগ থাকলে জিনিসটা পাওয়া যায়, পরা যায়। ভাই মাস্ক পরলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। কি এর দোকান ফুলের মধ্যে কোনো করোনা আমাদের ফুলের দোকানে দেখেন একজনেরও হয়েছে নাকি এই পর্যন্ত। সরকারি নির্দেশনা নো মাস্ক নো সার্ভিসের মতো মার্কেট প্লেসেও ঝুলছে নো মাস্ক নো এন্ট্রি। কিন্তু মানা হচ্ছে নাকি শুধুই প্রদর্শনী? নিজেদের মধ্যে তো কাস্টমার নাই, সে কারণে আর অনেকক্ষণ বলতে আসলে বিরক্ত লাগে আমার। আর এতক্ষণ কারেন্টও ছিল না। অল টাইম আপনি মাস্ক ছাড়া কখনোই আমরা থাকি না। আপনি শুধু আপনি এই টাইমটা আপনি একটু ইয়েতে আসি, দেন আপনি মাস্কটা খুলছি মাত্র। মুখে পড়লে মাস্ক নষ্ট হয়ে যায়, একটু পর পর মাস্ক পাল্টাইতে হয়। দ্বিতীয় তরঙ্গ এবং ঝুঁকি নিয়ে শঙ্কিত বিশেষজ্ঞরাও। ইউজিসি অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার ABM আব্দুল্লাহ বিপদ ডেকে না আনতে জনগণকে সতর্ক হতে বলছেন। জনগণ কিন্তু স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা করে না, স্বাস্থ্যবিধি কিন্তু মানে না। বা ধরেন ওই যে একটা ড্যাম কেয়ার ভাব, শৈথিল্য ভাব, উদাসীন ভাব। যেহেতু আমরা ভ্যাকসিন এখনও শুরু করি নাই বা ভ্যাকসিন এখনও পাই নাই, এটা প্রতিরোধের একমাত্র রাস্তা হলো স্বাস্থ্যবিধি মেনে চলা। ঝুঁকি এড়াতে স্বাস্থ্য নির্দেশনা মেনে চলা জরুরি বলেও মনে করেন এই চিকিৎসক। নো মাস্ক নো সার্ভিস, এটা তো কাগজে কলমে নিচে ঠিক আছে, কিন্তু এটা তো বাস্তবায়ন দরকার। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে।
মিয়ানমারে পরিপক্ক গণতন্ত্র দেখতে চায় বাংলাদেশ, নির্বাচনের পর রোহিঙ্গা সংকট সমাধানের আশা। রাজধানীতে হাজারো অবৈধ গ্যাস সংযোগ, নিয়ন্ত্রণের চেষ্টা চলছে দাবি তিতাসের। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। বাংলাদেশের ইতিহাসে সংসদের প্রথম বিশেষ অধিবেশন শুরু হলো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ মুজিববর্ষ উপলক্ষে এই বিশেষ অধিবেশন। সন্ধ্যা 6টায় স্পিকার ডক্টর শিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এ সময় তিনি জানান, জন্মশতবার্ষিকী উপলক্ষে সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের মধ্য দিয়ে শুরু হবে অধিবেশনের বিশেষ কার্যক্রম। সামাজিক দূরত্ব মেনে সন্ধ্যা 6টায় শুরু হওয়া অধিবেশনের শুরুতেই অ্যাটর্নি জেনারেল সহ সম্প্রতি দেশের গণ্যমান্য ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিল, মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল সহ কয়েকটি বিল সংসদে উত্থাপন শেষে তার নিজ নিজ সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। পরে সোমবার সন্ধ্যা 6টা পর্যন্ত সংসদের কার্যক্রম মুলতবি করেন স্পিকার। দেশে গণতন্ত্র নেই, বিএনপির এমন অভিযোগের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতার ইতিহাস বিকৃতি হচ্ছে বিএনপির গণতন্ত্র। 7 নভেম্বর উপলক্ষে বিএনপি নেতাদের মিথ্যাচার ও অশালীন বক্তব্যের প্রতিবাদে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। কথায় কথায় আন্দোলন আর আন্দোলন, কই দলীয় নেত্রীর জন্য তো কিছু করতে পারলেন না, না রাজপথে না আদালতে। দেশের জনগণ দেখেছে আপনাদের সক্ষমতার নমুনা। তাদের ভাষায় গণতন্ত্র উদ্ধার আর বেগম জিয়াকে মুক্ত করার শপথ নিয়েছে বিএনপি। ভালো কথা, এরকম শপথ অবশ্য প্রায়শই তারা নেন। এরপর আর জনগণ তাদের রাজপথে দেখে না। সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে মিয়ানমারের গণতন্ত্রের ধারা অব্যাহত রাখা এবং গণতন্ত্রের পথ আরও পরিপক্ক হবে বলেই আশা করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপে তিনি জানান, নির্বাচনের পর রোহিঙ্গা সংকট সমাধানে অগ্রগতি আসতে পারে। জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হয় বাংলাদেশের সাথে সম্পর্কের কোনো পরিবর্তন হবে না বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। মার্কিন নির্বাচনী রাজনীতির দিকে যখন বিশ্বের নজর, তখন অনুষ্ঠিত হচ্ছে প্রতিবেশী দেশ মিয়ানমারের সাধারণ নির্বাচন, যা কোনো অংশে বাংলাদেশের জন্য কম গুরুত্বপূর্ণ নয়। বর্তমান রাজনৈতিক সমীকরণে খুব একটা পরিবর্তন আপাতত দৃষ্টিতে হবে না মনে হলেও বাংলাদেশ চায় সামরিক শাসন অবসানের পর দ্বিতীয় এই নির্বাচনে পরিপক্ক হবে দেশটির গণতন্ত্র। মিয়ানমার দ্রুততম সময়ের মধ্যে ম্যাচিওর্ড হবে গণতন্ত্র তাদের দেশে, কারণ পৃথিবীর ক্ষমতাধর রাষ্ট্র বা জোটগুলি, এমনকি বাংলাদেশও, আমরা গত নির্বাচনে তাদের গণতান্ত্রিক ধারা ফেরত আসুক এরকম জায়গা থেকেই আমাদের অবস্থান ছিল এবং সামনের দিনও থাকবে। তবে রোহিঙ্গা সংকট সমাধানে আমরা প্রত্যাশিত ফল পাইনি, এটা অবশ্যই সত্য। এই নির্বাচনের পরপরই আমরা প্রত্যাশা করি যেই ক্ষমতায় অধিষ্ঠ হন আমরা তাদের সাথে এনগেজড হব এবং বসবো, এবং অতীতে যে চুক্তিগুলি হয়েছে সেই চুক্তিগুলি অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন, এবং সেই সাথে সাথে আইসিজে যে ইন্টারিম যে অবজারভেশনসগুলি বা রেকমেন্ডেশনসগুলি করেছিল সেই অনুযায়ী মিয়ানমার সরকার ব্যবস্থা গ্রহণ করবে। যুক্তরাষ্ট্রের ক্ষমতায় পালাবদলকেও গুরুত্বপূর্ণ মনে করছে বাংলাদেশ। কূটনৈতিক সম্পর্কের কোনো পরিবর্তন হবে না, তবে ইন্দো প্যাসিফিক কৌশলে অর্থনৈতিক বিষয়ের সাথে বাংলাদেশ থাকবে। অতীতে বারাক ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে লেভেলের এনগেজমেন্ট ছিল, পরবর্তীতে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনেও কিন্তু একই ধরনের এনগেজমেন্ট আমরা পরিলক্ষিত করেছি। কিন্তু আমরা রাষ্ট্র হিসাবে আমরা তাদের ধারাবাহিকতার কোনো কমতি দেখিনি। তো সেক্ষেত্রে আমার মনে হয় না there will be any difference। শুল্ক ও শুল্কমুক্ত বাধা বজায় রেখে বাণিজ্যিক অগ্রগতি আটকানো যাবে না, তাই টিকফার বিষয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতেই 15ই আগস্ট এবং 3 নভেম্বর হত্যাকাণ্ড বলেছেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনায় বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে স্বাধীনতা বিরোধী শক্তিকে নির্মূল করতে হবে। আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সহ সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
যারা মূল প্লটার, মাস্টার মাইন্ড, যারা মূল খুনের পরিকল্পনাকারী, এই খন্দকার মুশতাক এবং জিয়াউর রহমানের মুখোশ আমাদের আগামী প্রজন্মের সামনে আমাদের উন্মোচন করতে হবে। 2021-22 শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিট ও চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের ভর্তি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিনস কমিটি। এর ফলে 5টি ইউনিটের পরিবর্তে 3টিতে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা কর্তৃপক্ষের। তবে চলতি 2020-21 শিক্ষাবর্ষে 5টি ইউনিটে পরীক্ষা নেওয়া হবে। রোববার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি সভায় ঘ ও চ ইউনিটের পরীক্ষা বন্ধের প্রস্তাব তোলা হয়। সেখানে বেশিরভাগ সদস্য পরীক্ষা বন্ধের পক্ষে মত দেন। তবে একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি চূড়ান্ত হবে। খোদ রাজধানীতেই আছে হাজার হাজার অবৈধ গ্যাস সংযোগ। বিশেষ করে বস্তি এলাকায় প্রায় সব সংযোগই অবৈধ। কোথাও কোথাও আবার ভীষণ ঝুঁকিপূর্ণভাবে মোটর দিয়ে গ্যাস টেনে কারখানায় সরবরাহ করা হচ্ছে। তবে তিতাস বলছে অবৈধ ব্যবহার নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। সাইদুল ইসলামের 4 পর্বে ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব। গ্যাসের ঘাটতি সামাল দিতে আবাসিক সংযোগ বন্ধ থাকায় গ্রাহকের চাহিদা কাজে লাগিয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়েন তিতাসের অসাধু কর্মকর্তা কর্মচারীরা। ঢাকার 7,000 কিলোমিটার গ্যাস পাইপলাইনের বেশিরভাগই ঝুঁকিপূর্ণ। 3-4 দশকের পুরনো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়েছে বহু অবৈধ সংযোগ। সেই সাথে অপরিকল্পিত খোরাখুরিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এ নেটওয়ার্ক। খিলগাঁওয়ের ঝিলপাড়ের এই বস্তিতে একসাথে এভাবেই চুলাগুলো জ্বলছে। হোল্ডিং নম্বর ছাড়া কোথাও সংযোগ দেওয়ার বিধান নেই, তারপরও এগুলো নাকি বৈধ। গ্যাসের চুলা হলো আপনার 36টা, না সবকিছু আপনার বৈধ বৈধ জি। এই বস্তির চিত্র একই রকম। কামরাঙ্গীর চরে রাতের আধার নামার সাথে সাথে চলে গ্যাস চুরির মহোৎসব। মোটর দিয়ে টেনে সরবরাহ করা হয় কারখানায়। মহাখালীর করাইল বস্তি, দেদারছে পুড়ছে গ্যাস, এর পুরোটাই অবৈধ সংযোগ। তিতাসের স্থানীয় অফিসে গেলে কেউ কথা বলতে চাননি। ব্যবস্থাপনা পরিচালক ক্যামেরায় কথা না বললেও মোবাইল ফোনে জানান অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ চলছে। আগেই বোধহয় একটা বড় ধরনের 24 মহন্তনের ওই পাশ দিয়ে একটা বড় ধরনের অপারেশন করছে। ওখানে প্রায় 5 থেকে 6,000 চুলা আমরা কিন্তু অপসারণ করছি। পর্যায়ক্রমে সবগুলোই উঠানোর চেষ্টা করতেছি ভাই। লিস্ট হয়ে গেছে, লিস্ট দিয়ে আমরা ডিসি সাহেবের কাছ থেকে, ইওনা সাহেবের কাছ থেকে ম্যাজিস্ট্রেট নিয়ে, পুলিশ নিয়ে আমরা প্রোগ্রাম করে আগাচ্ছি। গতকালকে গাজীপুর আর সাভারে তো আমরা প্রায় 4 না 5 কিলোমিটার পাইপলাইন উচ্ছেদ করলাম। যেটা জানতেছি সেটাই আমরা কেটে দিচ্ছি। সম্প্রতি নারায়ণগঞ্জের মসজিদে ট্র্যাজেডির পর 2 মাসের মধ্যে অবৈধ সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ দেয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। লালমনিরহাটে জুয়েলকে পুড়িয়ে হত্যাকারী মামলায় গ্রেফতার 29, পরিবারকে আর্থিক সহায়তা। আধুনিক কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলার পরিকল্পনা, কৃষককে ন্যায্য দাম দিতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর তাগিদ। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। লালমনিরহাটের বুড়িমারিতে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার শিকার শহীদুন্নবী জুয়েলের পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এদিকে এ ঘটনায় দায়ের হওয়া 3 মামলায় আরও 4 আসামিকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে নিহত জুয়েলের মেয়ে জেবা তাসনিয়া অনন্যা ও বড় ভাই তহিদুন নবীর হাতে সহায়তা চেক তুলে দেওয়া হয়। এ সময় তারা জুয়েল হত্যাকে পৈশাচিক, নৃশংস ও পরিকল্পিত হত্যা দাবি করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। এদিকে এ ঘটনায় পৃথক 3 মামলায় আরও 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে পাটগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে মোট গ্রেফতার 29 জন। তাদের মধ্যে 9 জনকে 3 দিন করে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে মুজিব বর্ষ সাইক্লিং এক্সপেডিশন শুরু হয়েছে। রোববার বেলা 11:30টায় সেনাবাহিনীর 100 জন সদস্য পঞ্চগড় তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে কক্সবাজার টেকনাফের উদ্দেশ্যে যাত্রা করেন। তারা মোট 1010 কিলোমিটার পথ পাড়ি দেবেন। এর আগে বাংলাবান্ধা 0 পয়েন্টে শূন্য রেখায় ফ্ল্যাগ অফ উদ্বোধন করেন সেনাবাহিনীর 66 পদাতিক ডিভিশন এবং রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল নজরুল ইসলাম। এ সময় তিনি বলেন, মুজিব শতবর্ষকে ইতিহাসের পাতায় অমলিন করে রাখতে সাইকেলে দীর্ঘ পথ পাড়ি দেবার দুঃসাহসিক প্রয়াস গ্রহণ করেছে সেনাবাহিনীর সাইক্লিস্টরা। আগামী 3 ডিসেম্বর টেকনাফে মুজিব বর্ষ সাইক্লিং এক্সপেডিশন শেষ হবে। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। কৃষিতে ভীষণ সাফল্যের পরও কৃষক ঠিকঠাক দাম পাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, কৃষকের ন্যায্য পাওনা নিশ্চিতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে যোগান ব্যবস্থা সহজ করতে হবে। কৃষিমন্ত্রী বলেছেন, কৃষকের চেয়ে কৃষিপণ্য প্রক্রিয়াজাত করে ব্যবসায়ীরা বেশি লাভ নিয়ে যাচ্ছে। তাই আধুনিক কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলার পরিকল্পনার কথা জানান মন্ত্রী। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। চাল, আলু, সবজি, মাছ সহ কৃষিপণ্য উৎপাদনে বাংলাদেশ বেশ কিছু মাইলফলক অর্জন করেছে। ফলে 18 কোটি মানুষের এই দেশ খাদ্যে মোটামুটি স্বয়ংসম্পন্ন। এমনকি বেশ কিছু কৃষিপণ্য রপ্তানিও করছে বাংলাদেশ। কিন্তু এত কষ্ট করে যারা উৎপাদন ধরে রেখেছে, সেই কৃষকই পাচ্ছে না ন্যায্য দাম। এতে উৎপাদনের ধারা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। Farmers to retailer, it comes from below, from 44 টাকা it increased to 70 টাকা। ঢাকা চেম্বারের এই অনলাইন আলোচনায় এসব তথ্যই উঠে আসে। কৃষকদেরকে ন্যায্য মূল্যটা উঠাই দিতে পারি, তাহলে কিন্তু আমার দেশ এবং দশ এবং সবকিছুর উন্নতি আসবে। বক্তারা বলেন, পণ্যের সরবরাহ সহজ হলে কমবে উৎপাদন খরচ, পৌঁছাবে দ্রুত সময়ে। এতে কৃষক ভোক্তা দুই পক্ষেই লাভবান হবে। সাপ্লাই চেইনটা আসলে যদি সচল করতে হয়, তাহলে আমাদের মিডলম্যানদের যে দৌরাত্ম্যটা, এই লেভেলটাকে কমাইতে হবে। অনিরাপদ হওয়ার সুযোগগুলো যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে কিন্তু খাদ্য আসলে নিরাপদ করা খুবই কঠিন। আলোচনায় অংশ নিয়ে কৃষিমন্ত্রী জানান, নতুন নতুন খাদ্য পণ্য উৎপাদনের দিকে নজর দেওয়া হচ্ছে। 10 টাকার কর্নফ্লেককে আপনি ভ্যালু এডিশন করছেন এবং সেটার দাম হচ্ছে 375 টাকা। তাই যদি হয়, তাহলে কত পার্সেন্ট হলো ভ্যালু এডিশন? কৃষিকে এখন এটিকে লাভজনক করতে হলে এটাকে যান্ত্রিকীকরণ করতে হবে। যান্ত্রিকীকরণ না করলে কৃষি শ্রমিকে অনেক খরচ আমাদের হচ্ছে কৃষি উৎপাদনে। মানসম্মত খাদ্য নিশ্চিতে কৃষক ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। ভ্যালু এডিশন করে এটাকে আরো বেশি লাভজনক করতে পারি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। লড়াকু এক নেতার হোয়াইট হাউস জয়, সবার প্রেসিডেন্ট হতে চান বাইডেন, ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র গড়ার অঙ্গীকার। পিলখানা ট্র্যাজেডির হোতারা দেশ জাতির শত্রু, বললেন প্রধানমন্ত্রী। বিজেপিকে দ্বিমাত্রিক বাহিনী ঘোষণা। অস্ত্র মাদক মামলায় হাজী সেলিম পুত্র ইরফান ও তার দেহরক্ষী 5 দিনের রিমান্ডে। ঢাকাকে বাসযোগ্য করতে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা চায় সরকার, উন্মুক্ত স্থান রাখা বাধ্যতামূলক করার পরিকল্পনা। করোনায় আরও 18 মৃত্যু, রাজধানীতে স্বাস্থ্যবিধি মানছে না কেউই, অবহেলায় বিপদ ডেকে না আনার পরামর্শ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।